আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজ আমরা রক্ত ও সঞ্চালন অধ্যায়টি পড়ব। জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়। তো এই অধ্যায়ের মূল টপিক হচ্ছে আমাদের রক্ত। হুম ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, একেবারে গুলিয়ে খাইয়ে দিব। মানে এখন যা পড়াবো আর জীবনে ভুলবা না ইনশাআল্লাহ। দেখো, রক্ত কি? হুম রক্ত রসের ভিতরে ভাসমান কিছু রক্তকণিকা নিয়ে গঠিত যে টিস্যু না, ওইটাকে বলা হয় কি? রক্ত। আবার বলতেছি, রক্তের ভিতরে কি কি থাকে? রক্ত রস, রক্তকণিকা। তো সংজ্ঞা বানাও, কিভাবে সংজ্ঞা বানানো যায়? রক্ত রসের ভিতরে ভাসমান রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে বলা হয় কি? রক্ত। এটা হচ্ছে আমাদের কি রক্তের ডেফিনেশন। এখন আসলে রক্তের কিছু বেসিক এমসিকিউ আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। কি ফার্স্ট কি, আমাদের যে রক্তটা, এই রক্ত একজন মানব দেহে মানে জেনারেলি কতটুকু থাকে? 5 থেকে 6 লিটার। মানব দেহে প্রায় 5 থেকে 6 লিটার কি থাকে? রক্ত থাকে। তারপর এই রক্তের ভেতর যে মানে এই রক্ত যে পিএইচ, এই পিএইচটা কত? মানবদের রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে তোমার 7.35 থেকে 7.45, যেটা গড়ে ধরা হয় তোমার 7.4। দেখো, আমরা জানি কি যে 7 হচ্ছে পিএইচ এর নিউট্রাল মান, এবং 7-এর উপরে গেলে কি? ক্ষারীয়, আর 7-এর নিচে নামলে কি? অম্লীয়। যেহেতু 7 থেকে একটু আগাইছে 7.35, তাহলে আমরা এটাকে অবশ্যই বলতে পারি কি যে আমাদের রক্ত হলো সামান্য ক্ষারীয়। বলতে পারি না? রক্ত কি? সামান্য ক্ষারীয়। এটা কিন্তু মেডিকেল টেস্টে আসছিল। কত সালটা মনে নাই, যে রক্ত কেমন, রক্তের পিএইচ কেমন, এটা ছিল সামান্য অম্লীয়, অম্লীয়, অল্প অম্লীয়, এই টাইপের কিছু একটা ছিল। উত্তর কি হবে? সামান্য ক্ষারীয়। কারণ কি রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45, এবং এটা কি? সামান্য ক্ষারীয়। আরেকটা জিনিস কি, একজন মানব দেহে রক্তের মানব দেহের 8% থাকে রক্ত। মানে কি বোঝায়? ধরো সাপোজ তোমার শরীরের ওজন কত? 100 কেজি। 100 কেজি, তাহলে এর ভিতরে 8 কেজি থাকবে তোমার রক্ত। বোঝা গেছে? মানব দেহের ওজনের 8% হচ্ছে রক্ত। 8% কি থাকে? রক্ত। এবং আপেক্ষিক গুরুত্ব কি? রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? 1.065। মানে কি রক্তের ঘনত্ব পানির তুলনায় একটু বেশি হয়। তাহলে এই চারটা টপিক কি মনে থাকবে আমাদের? যে মানবদের সাধারণত রক্ত থাকে কত? 5 থেকে 6 লিটার, আর রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, এবং অপটিমাম ধরা হয় কত? 7.4। এবং রক্ত কি? সামান্য ক্ষারীয়। এবং কি মানুষের শরীরের ওজনের 8% থাকে রক্ত। এবং কি রক্তের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। আর একটা কি, যে রক্ত কেমন? নোনতা। রক্তের স্বাদ কেমন? রক্তের স্বাদ হচ্ছে তোমার নোনতা। এটা কিভাবে হয়? কারণ রক্তের ভিতরে অজৈব লবণের উপস্থিতির কারণে রক্তের স্বাদ কেমন হয়? রক্তের স্বাদ হয় নোনতা। আরেকটা জিনিস কি, রক্তের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। এটাও লিখে রেখো যে মানুষের দেহে রক্তের তাপমাত্রা কত? 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 37 ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে। রক্ত এক প্রকার ভাঙবো আমরা। ধরো একটা টেস্ট টিউবে নিয়ে রক্তকে সেন্ট্রিফিউজ করলে, মানে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরালে আমরা দুইটা স্তর দেখতে পাই রক্তের। কি? ফার্স্ট যে স্তর থাকে এর ভেতরে রক্তটা কি? নিচের যে স্তরটা এটা লাল থাকে। কেমন? লাল। বর্ণটা কি? লাল। পরবর্তীতে উপরের যে সাইডটা থাকে এটা থাকে হলুদ, সামান্য হলুদ। সবুজ কালারে দেখাচ্ছি, এটা কি থাকে? হলুদ। এই যে হলুদ বর্ণের অংশটা, এই হচ্ছে আমাদের রক্তরস। এটা কি? রক্ত রস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা। আর যে লাল বর্ণের অংশগুলো থাকে এগুলো হচ্ছে আমাদের কি? রক্তকণিকা। হ্যাঁ, রক্তকণিকা।
এখন রক্তকণিকা থাকে কতটুকু, দেখা যাচ্ছে এখানে একটু কম রক্তকণিকা আর রক্তর সালফে একটু বেশি, রক্তকণিকা থাকে তোমার 45%, এবং আমাদের যে রক্ত রস থাকে সেটার পরিমাণ কত, রক্ত রসের পরিমাণ হচ্ছে 55%। এটা আমাদের মনে রাখতে হবে যে রক্ত টেস্ট টিউবে রক্ত নিয়ে সেন্ট্রিফিউগাল যন্ত্রে সেন্ট্রিফিউজ করলে এই দুইটা অংশ পাওয়া যায়, উপরের অংশ হচ্ছে হলুদ, নিচের অংশ হচ্ছে লাল। এই লাল অংশটুকু হচ্ছে রক্তকণিকা আর হলুদ অংশ হচ্ছে রক্তরস, এবং রক্তকণিকা পার্সেন্টেজ হচ্ছে 45% এবং রক্ত রসের পার্সেন্টেজ হচ্ছে কত, 55%। এখন আসো রক্তরস নিয়ে যদি আমরা পড়ি, কি রক্তরস, রক্তরস। এখন রক্তরসের ভিতরে 90 থেকে 92% থাকে কি, পানি, কি পানি। তাহলে রক্তরসের বেশিরভাগ কি থাকে, পানি। রক্তরসের 90 থেকে 92% থাকে কত, পানি, এবং বাকি 8 থেকে 10% কি থাকে, কঠিন পদার্থ, কঠিন পদার্থ। এখন এই কঠিন পদার্থের ভিতরে থাকে কি, জৈব আবার অজৈব। কঠিন পদার্থের ভিতরে কয়টা থাকে, এটা থাকে তোমার জৈব, আর এটা থাকে কি, অজৈব পদার্থ, অজৈব পদার্থ। আর এই অজৈব পদার্থ থাকে মেবি তোমার 0.9%, অজৈব পদার্থ থাকে 0.9%, আর জৈব পদার্থ থাকে তোমার 7 থেকে 8%, 7 থেকে 8%। এখন আসলে আমরা জৈব আর অজৈব পদার্থ নিয়ে একটু পড়ি। আচ্ছা, অজৈব পদার্থ কি কি থাকে, অজৈব পদার্থ থাকে একটা জন্য দিয়ে দিই তোমাদের, যে পটাশিয়াম, পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর তামা, তারপর লৌহ, এগুলো থাকে কি অজৈব পদার্থ ভিতরে। আর জৈব পদার্থের ভিতরে কি কি থাকে, জৈব পদার্থ, জৈব পদার্থের ভিতরে কি একটা থাকে হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন, এক নাম্বার কি প্লাজমা প্রোটিন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। 2 নাম্বার থাকে কি, হ্যাঁ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। আর 3 নাম্বার থাকে হচ্ছে তোমার অন্যান্য পদার্থ হিসাবে দেওয়া হয়, অন্যান্য পদার্থ। এখন এই প্লাজমা প্রোটিন যেগুলো থাকে এগুলোর পরিমাণ থাকে তোমার 7%, 7% যাই কথা। এখন এই প্লাজমা প্রোটিন গুলো কিভাবে মনে রাখবো না, দেখো কি মনে রাখবা, যে ফারিয়া প্রথম গুলশান এলো, ফারিয়া প্রথম গুলশান এলো। ফতে হচ্ছে কি ফাইব্রিনোজেন, ফতে কি ফাইব্রিনোজেন, আর প্রথমতে হচ্ছে প্রথম বিন, আর গতে হচ্ছে গুলশানতে হচ্ছে কত হচ্ছে গ্লোবিউলিন, এবং এতে হচ্ছে তোমার অ্যালবুমিন। তাহলে যে এই রক্তরসের মধ্যে জৈব পদার্থ থাকে কয় পার্সেন্ট, 7 থেকে 8%, 7 থেকে 8%। আর এই 7 থেকে 8% এর ভিতরে প্লাজমা প্রোটিন থাকে 7%, প্লাজমা প্রোটিন থাকে কত, 7%, এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এবং অন্যান্য পদার্থ। আর সেই প্লাজমা প্রোটিনের ভিতরে কয়টা থাকে, 4টা, ফাইব্রিনোজেন, প্রথম বিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন। এগুলো মনে রাখবা কিভাবে, যে ফারিয়া প্রথম গুলশান এলো, এখান থেকে কি ফাইব্রিনোজেন, প্রথম বিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন। আর বাকি থাকে আমাদের কি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। এগুলো থাকে কি কি, 1 নাম্বার মনে রাখবা ইউরিয়া, 2 নাম্বার ইউরিক অ্যাসিড, এগুলো সব তোমরা এমনি জানো, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ইউরিক অ্যাসিড। তারপর 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে আমাদের জ্যান্থিন, তারপর 4 নাম্বার হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জ্যান্থিন, ক্রিয়েটিনিন,
নীল, এগুলো হচ্ছে তোমাদের কি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। আর বাকি রইল অন্যান্য পদার্থ। এখন দেখো পরীক্ষায় কিন্তু তোমার অন্যান্য পদার্থ আসবে না, আসবে হয়তো এই প্লাজমা প্রোটিন নয়তো নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এখন সবচেয়ে বেশি আসার পসিবিলিটি কি এই না প্লাজমা প্রোটিন। কারণ প্লাজমা প্রোটিন চারটা জানো, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ এগুলো জানো। এখন এগুলা বাদে বাকি যা আছে সব তোমরা অন্যান্য পদার্থে ফেলে দিবা। বাকি যা যেমন ধরো এনজাইম, যেমন ধরো কোলেস্টেরল, এগুলো সব কি অন্যান্য পদার্থের ভিতরে ফেলে দিবা। এই হচ্ছে আমাদের কি যে এই রক্তের ভেতরে এই জৈব পদার্থ, সরি রক্তরসের ভেতরে জৈব পদার্থ, জৈব পদার্থ কি প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ আর অন্যান্য পদার্থ বাকি সব। ও নাইট্রোজেন গঠিত পদার্থ আরেকটা আছে অ্যামোনিয়া, আরেকটা লিখে রাখো অ্যামোনিয়া। এই পাঁচটা অ্যামোনিয়া, তাহলে কয়টা এলো? হ্যাঁ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জ্যান্থিন, ক্রিয়েটিনিন আর একটা হচ্ছে অ্যামোনিয়া। এখন আসো রক্তরসের কাজগুলা কি কি। আর বলো রক্তরসের কাজ কি? কাজ এক নাম্বার দেখো, এক নাম্বার যদি ভাবি এই যে রক্তরস, এটা একটা তরল না? আমাদের যে রক্ত, এই যে রক্তের তারল্য রক্ষা করে কে? রক্তরস। সেটা এক লাইন বানিয়ে দিবা যে রক্তের তারল্য রক্ষা করে, রক্তের তারল্য রক্ষা করে, রক্ষা করে। দুই নাম্বার কি দিবা? এই যে আমাদের রক্ত কণিকা গুলো আছে না, এগুলো কিন্তু রক্ত রসের ভিতরেই ভাসমান। তাহলে কি কি বলতে পারি আমরা যে আমাদের দেহের রক্ত কণিকা গুলোকে বহন করে কে? রক্তরস, রক্ত কণিকা বহন করে। দুই নাম্বার লাইন কি দেখবো? যে রক্ত কণিকা বহন করে, রক্ত কণিকা বহন করে। এগুলো কিন্তু তোমরা ডিটেইলসে লিখবে বই দেখে, আমি তোমাদের পার্ট বলে দিচ্ছি। তিন নাম্বার কি দেখো, আমাদের পরিপাককৃত যে খাবারগুলো আছে না, ওখান থেকে যে খাদ্য সার পাই আমরা, পরিপাকের পর যে খাদ্য সার, ওইগুলো কি হয় এই রক্ত রসের মাধ্যমে টিস্যু ও বিভিন্ন অঙ্গে ছড়ায়। কি হবে? এই যে পরিপাকৃত আমাদের খাদ্য গ্লুকোজ যা আছে, এগুলো কি রক্ত রসের মাধ্যমে সারা শরীরে টিস্যুতে এবং অঙ্গতে পৌঁছায়। তাহলে আমরা কি দেখবো? যে বিভিন্ন খাদ্য সার, খাদ্য সার কি রক্ত রসের মাধ্যমে, রসের মাধ্যমে সারা বিভিন্ন কি অঙ্গ, বিভিন্ন টিস্যু ও অঙ্গে পৌঁছায়, টিস্যু ও অঙ্গে পৌঁছায়। তারপর তিন নাম্বার কি, যেহেতু চার নাম্বার কি দেখো, যেহেতু একটা হয়েছে কি খাদ্য সার, এই পরিবারকৃত খাদ্য সার কি রক্তরসের মাধ্যমে টিস্যুতে পৌঁছায়, ঠিক সেম তো আবার এই টিস্যুগুলো যে আমাদের বর্জ্য পদার্থ ব্যাগ দিবে, সেগুলোও তো বৃক্কে নিয়ে যেতে হবে। সেই কাজটা কি করে? রক্তরস করে। যে এই টিস্যুগুলো যে খাদ্য নিছে, সেটা একটা বর্জ্য পদার্থ আমাদের রিপিট দিবে। তাহলে টিস্যু থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থ, টিস্যু থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থ এগুলো কি করে? এই রক্তরস বহন করে বৃক্কে নিয়ে যায়, রক্তরস বহন করে বৃক্কে নিয়ে যায়, বৃক্কে নিয়ে যায়। চারটা গেল। পাঁচ নাম্বার, এই যে টিস্যু, বিভিন্ন টিস্যু আছে না, এই যে বিভিন্ন টিস্যুর ফাঁকে ফাঁকে এই কার্বন ডাই অক্সাইড কি বাইকার্বনেট রূপে জমা রাখে। এই টিস্যুর ফাঁকে ফাঁকে রক্তরস কি করে? এই বিভিন্ন টিস্যুর ফাঁকে ফাঁকে কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট রূপে জমা রাখে। কি বাইকার্বনেট রূপে জমা রাখে। কয়টা গেল? পাঁচটা শেষ। ছয় নাম্বার আর একটা, সামান্য পরিমাণ অক্সিজেন কি করে পরিবহন করে? সামান্য, আই রিপিট সামান্য। রক্তরস সামান্য পরিমাণ অক্সিজেন বহন করে, আর লোহিত রক্তকণিকা সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড বহন করে। দুইটা পার্থক্য আছে। রক্তরস সামান্য পরিমাণ অক্সিজেন বহন করে, কি সামান্য পরিমাণ অক্সিজেন পরিবহন করে। আর কি সাত নাম্বার দিতে পারি আমরা, এই যে রক্তের ভিতরে পিএইচ এর তারতম্য আছে না, অম্ল ক্ষার হিসেবে অবস্থান করে। এই যে কি বলে পিএইচ, এই বাফার তো বুঝো, বাফার কি যে পিএইচ বাড়তেও দেয় না কমতেও দেয় না, এই পিএইচ কন্ট্রোল করে। তার বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর বহন করে, কারণ কি এই রক্ত তঞ্চনের জন্য সব ক্লটিং ফ্যাক্টর আছে, এই ক্লটিং ফ্যাক্টর বহন করে।
ক্লটিং ফ্যাক্টর। আর ক্লটিং ফ্যাক্টর সহ প্রয়োজনীয় উপাদান কি করে? রক্তরস বহন করে, ক্লটিং ফ্যাক্টর বহন করে। এগুলো দিলেই না ঠিকই, যে রক্তের তারল্য রক্ষা করে, রক্তকণিকা বহন করে, এগুলো কি একটু ডিটেইলসে দিবা যে রক্তের তারল্য রক্ষা করে। তারপর কি আমাদের শরীরে যে রক্তকণিকা গুলো আছে সেগুলো কি রক্তরসের মাধ্যমে বহির্বাহিত হয়। তারপর খাদ্যসার, এই আমাদের শরীরে পরিপাকৃত খাদ্যসার এই কি হয় রক্তরসের মাধ্যমে বিভিন্ন টিস্যু অঙ্গে পৌঁছায়। তারপর সেই বিভিন্ন টিস্যু অঙ্গ থেকে যে বর্জ্য পদার্থ ফেরত পায় সেগুলো কি হয় এই রক্তরসের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। তারপর রক্তরস টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড, এই ফাঁকে ফাঁকে কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট রূপে জমা রাখে। তারপর সামান্য পরিমাণ অক্সিজেন বহন করে। তারপর পিএইচ এর এই রক্তরস পিএইচ রক্ষা করে, কি বাফার রূপে ক্রিয়া করে, এই অম্লক্ষার ভারসাম্য রক্ষা করে। আর লাস্ট কি দিতে পারো যে ক্লটিং ফ্যাক্টর বহন করে, কারণ এর ভিতরেই তো লোহিত রক্তকণিকা, তারপর তোমার কি বলে শ্বেত রক্তকণিকা, পঞ্চক্রিয়া এগুলো থাকে। তাহলে পরবর্তীতে আমরা আসো রক্তকণিকা নিয়ে পড়বো। রক্তকণিকা আমাদের নেক্সট টপিক হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা রক্তকণিকা কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, রক্তকণিকা এক নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকাটাকে বলা হয় কি আরবিসি। 2 নম্বর হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাকে বলা হয় কি ডাব্লিউবিসি। 3 নম্বর হচ্ছে আমাদের অনুচক্রিকা। অনুচক্রিকা যেটাকে বলা হয় কি প্লেটলেট, ইংলিশে বলা হয় কত কি প্লেটলেট। এখন লোহিত রক্তকণিকা এই তিনটার একবার জেনারেল কিছু কাজ আমি একবারে বুঝিয়ে দিই। ধরো অনুচক্রিকা, প্লেটলেট আর শ্বেত রক্তকণিকা, তিনটার কাজ কি একবার সিম্পল, কিছু বাদ সব বাদ, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা যে রক্তকণিকা 3 প্রকার। লোহিত রক্তকণিকার কারণে রক্ত লাল দেখায়, আর লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, এটা তাদের প্রধান কাজ। আর শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এটার কাজ হচ্ছে তোমার যুদ্ধ করা, বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে ফাইট করবে। আর অনুচক্রিকার কাজ কি? তোমাদের হাত কোথাও কেটে গেলে সেটা জমাট বাঁধায়, রক্ত তঞ্চন করে, সেটার কাজ কি করে অনুচক্রিকা। তার মানে 3টা রক্তকণিকার 3 ধরনের কাজ একেবারে সিম্পলি বোঝা হয়েছে। যে লোহিত রক্তকণিকার মূল কাজ অক্সিজেন বহন করে, রক্ত লাল দেখায়। আর শ্বেত রক্তকণিকা বললেই কি বিভিন্ন যুদ্ধ রিলেটেড কথা মাথায় আনবা, কি ও ফ্যাগোসাইটোসিস করে বা বিভিন্ন জীবাণু ভক্ষণ করে, এই কাজ। আর অনুচক্রিয়ার কথা বললেই অনুচক্রিয়া কি করে? হাত কোথাও কেটে গেলে সেখানে কি জমাট বাঁধায়, বা যে কোনো কাজ জায়গা আমাদের কেটে গেলে সেখানে রক্ত জমাট বাঁধা বা রক্ত চঞ্চল করার কাজ কার? অনুচক্রিকার। এখন এই তিনটার ইন ডিটেইলসে আমরা দেখব। প্রথম কি লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কি? লোহিত রক্তকণিকা কি কি ডিটেইলস জানা লাগবে আমাদের? দেখো, ফার্স্ট লোহিত আরবিসি। আরবিসির ভিতরে কি কি আছে? এক নাম্বার, এই টপিকগুলো মাথায় রাখবে, এগুলো এমসিকিউ তে আসে। লোহিত রক্তকণিকা কি? গোল। তারপর কি? দ্বি অবতল চাকতির মতো, দ্বি অবতল চাকতির মতো। তারপর কি? নিউক্লিয়াস বিহীন। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো যে লোহিত কণিকা নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস বিহীন। তারপর কি? নিউক্লিয়াস বিহীন। তারপরে গোল দিয়ে বলতে চাকতি, নিউক্লিয়াস বিহীন। তারপর হিমোগ্লোবিন যুক্ত, হিমোগ্লোবিন যুক্ত। তারপর কি? অক্সিজেন বাহী। তাহলে কি লোহিত রক্তকণিকা কেমন? গোল, দ্বিঅবতল চাকতির মতো, নিউক্লিয়াস বিহীন, হিমোগ্লোবিন যুক্ত এবং অক্সিজেন বাহী। একটা কথা মনে রাখবা যে এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে, যে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না। আই রিপিট, লোহিত রক্তকণিকার কোনো নিউক্লিয়াস থাকে না। এখন এই কিন্তু একটা ব্যতিক্রম আছে, কোথায়? এই উটের লোহিত রক্তকণিকা। কোথায়? উটের আরবিসিতে নিউক্লিয়াস থাকে, তাহলে আমরা কি জানলাম? যে লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস থাকে না, তবে উটের আর লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস থাকে, এই নিয়ে সন্দেহ আছে, বই লেখা। তাহলে কি গেল? উটের ভিতরে রক্তকণিকা। এখন পরিমাণটা ধরো একজন মানে ভ্রূণের শরীরে একটা ভ্রূণ যখন তুমি বাচ্চা একবারে ভ্রূণের অবস্থায় থাকে তখন লোহিত কণিকার সংখ্যা কত থাকে? 80 থেকে 90 লাখ। 80 থেকে 90 লাখ। তারপর শিশু অবস্থায় এই পরিমাণ কত থাকে? 60 থেকে 70 লাখ, মানে কত? 60 থেকে 70 লাখ।
তারপর একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে লোহিত রক্তের অনুপাতে এই পরিমাণ দেখা যায় কত 50, মানে 50 থেকে 54 লাখ, মানে 50 থেকে 54 লাখ। এবং একজন প্রাপ্তবয়স্ক স্ত্রীর দেহে, মানে একজন মহিলার দেহে কত থাকে 44 থেকে 49, মানে 44 থেকে 49 লাখ। এ হচ্ছে আমাদের যে বিভিন্ন দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা এবং লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত 120 দিন। 120 দিন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। পরবর্তীতে কি এই যে এইগুলো আছে, এখন ধরো লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে গেল বা কমে গেল, সেক্ষেত্রে তো ঠিক থাকবে না। একটা অ্যামাউন্ট আছে, একটা প্রাপ্তবয়স্ক পুরুষের 50 থেকে 54 লাখ হওয়ার কথা। এখন ধরো অনেক বাইরে গেল, তাহলে একটা রোগ হয়ে যাবে, আর অনেক কমে গেল আর একটা রোগ হয়ে যাবে। এখন লোহিত রক্তকণিকার সংখ্যা যদি 50 লাখ এর থেকে 25% কমে যায়, 25% কমে, তাহলে একটা রোগ হয়। সেই রোগের নাম কি অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আর যদি 65 লাখ এর বেশি হয়, লোহিত রক্তকণিকার সংখ্যা 65 লাখের থেকে বেশি হয়, প্রতি ঘন মিলিমিটারের ভিতরে প্রতি ঘন মিলিমিটার রক্তে যদি 65 লাখের থেকে বেশি হয়ে যায়, কি বেশি হয়, তাহলে সেই রোগের নাম কি পলিসাইথেমিয়া। তাহলে কি গেল আমাদের কয়টা, যে ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা 80 থেকে 90 লাখ, আর শিশুদের 60 থেকে 70 লাখ, এবং পুরুষদের 50 থেকে 54 লাখ, এবং স্ত্রীদের 44 থেকে 49 লাখ, এবং লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। এবং সেই লোহিত রক্তকণিকার সংখ্যা যদি কমে যায়, তাহলে কি হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া। আর যদি লোহিত রক্তকণিকার সংখ্যা 65 লাখের থেকে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি রোগ হয় পলিসাইথেমিয়া। এটাকে কি বলা হয় পলিসাইথেমিয়া। এখন লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয়, লাল অস্থিমজ্জা স্টেম কোষ থেকে। আর এটা কি লোহিত রক্তকণিকার উৎপত্তি কোথা থেকে, লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকার উৎপত্তি। তাহলে লোহিত রক্তকণিকার উৎপত্তি কোথায়, লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকার উৎপত্তি হয়। এখন লোহিত রক্তকণিকা কিভাবে উৎপন্ন হয়, লোহিত রক্তকণিকা ধরো আমাদের শরীরে যখন অক্সিজেনের ঘাটতি হয়, যখন অক্সিজেনের পরিমাণ কম হয়, তার মানে লোহিত রক্তকণিকা কম, কারণ লোহিত রক্তকণিকাই তো অক্সিজেন বহন করে। আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হলে তখন একটা হরমোন আছে, বৃক্কের একটা হরমোন, নাম কি এরিথ্রোপয়েটিন। এই হরমোনটা উদ্দীপিত হয়, হরমোনের নাম কি এরিথ্রোপয়েটিন। বৃক্কের একটা হরমোন আছে, নাম কি এরিথ্রোপয়েটিন। এই হরমোন উদ্দীপ্ত হয়, মানে হরমোন ক্ষরণ করে। যখন আমাদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন বৃক্ক একটা হরমোন নিঃসরণ করে এরিথ্রোপয়েটিন। তারপর এর মাধ্যমে কি করে রক্তকণিকা লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তারপর লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়ে গেলে, যখন অক্সিজেনের পরিমাণ একটা নির্দিষ্ট অ্যামাউন্টে চলে যায়, তখন আবার কি এই সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়, যে আমাদের এতক্ষণ একটা সিগন্যাল পাঠাচ্ছিল বৃক্কের কাছে যে আমার তো অক্সিজেনের পরিমাণ কম হয়ে গেছে, তুমি লোহিত রক্তকণিকা উৎপন্ন করো। তখন বৃক্ক কি করে এরিথ্রোপয়েটিন এই হরমোন ক্ষরণ করে। তারপর এই হরমোনের সহায়তায় লাল অস্থিমজ্জায় কি হয়, এই তোমার লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। তারপর এই লোহিত রক্তকণিকা যে উৎপন্ন হয়, এই উৎপন্নের প্রক্রিয়াটার নাম কি এরিথ্রোপয়োসিস। ধরো লোহিত রক্তকণিকা উৎপন্নের প্রক্রিয়ার নাম কি, লোহিত রক্তকণিকা উৎপন্নের যে প্রক্রিয়া, উৎপন্নের প্রক্রিয়াটাকে বলা হয় কি এরিথ্রোপয়োসিস। তাহলে কয়টা গেল আমাদের লোহিত রক্তকণিকা থেকে, যে লোহিত রক্তকণিকা গোল দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন হিমোগ্লোবিন যুক্ত অক্সিজেন বাহী। এবং উটের আরবিসিতে লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে, এটা ব্যতিক্রম। তারপর ভ্রূণ দেহে 40 থেকে 90 লাখ, আর শিশু দেহে 60 থেকে 70 লাখ, পুরুষ দেহে 50 থেকে 54 লাখ থাকে প্রতি ঘন মিলিমিটার রক্তে এগুলোর পরিমাণ। আর স্ত্রী দেহে থাকে 44 থেকে 49 লাখ। আর এই লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 দিন। এবং 50 লাখের কম 25% কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। আর যদি 65 লাখের বেশি হয়, তাহলে কি হয় পলিসাইথেমিয়া রোগ হয়। এবং লোহিত রক্তকণিকার উৎপত্তি হয় লাল অস্থিমজ্জা স্টেম কোষের থেকে। এই লোহিত রক্তকণিকার উৎপত্তি হয়। লোহিত রক্তকণিকার কমে গেলে বা অক্সিজেনের ঘাটতি হলে, তখন বৃক্ক একজন হরমোন নিঃসরণ করেন, তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। এরপর এরিথ্রোপয়েটিন লাল অস্থিমজ্জা এরিথ্রোপয়োসিস প্রক্রিয়ায় লোহিত রক্তকণিকা উৎপন্ন করে।
হচ্ছে তোমার লোহিত রক্তকণিকার উৎপত্তি। এখন লোহিত রক্তকণিকার ভিতরে পানি কতটুকু থাকে আর কঠিন পদার্থ কতটুকু থাকে? পানি থাকে তোমার লোহিত রক্তকণিকার ভিতরে পানির পরিমাণ থাকে 60 থেকে 70%। 60 থেকে 70% থাকে কি পানি, আর বাকি থাকে কঠিন পদার্থ থাকে তোমার, কঠিন পদার্থ থাকে মেবি 30 থেকে 40, 30 থেকে 40%। আর এই 30 থেকে 40%-এর ভিতরে 90%ই থাকে কি হিমোগ্লোবিন। 90% কি থাকে হিমোগ্লোবিন, 90% থাকে কি হিমোগ্লোবিন। তাহলে এই কয়টা জিনিস কি মনে রাখবা এমসিকিউ হিসেবে, যে লোহিত রক্তকণিকার ভিতরে পানির পরিমাণ থাকে 60 থেকে 70% এবং কঠিন পদার্থের পরিমাণ থাকে 30 থেকে 40%, এবং এই 30 থেকে 40%-এর ভিতরে 90%ই থাকে আমাদের হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন প্রতি 100 মিলিমিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এটাও লিখে রাখো যে প্রতি 100 মিলিমিটার রক্তে 100 মিলিমিটার রক্তে হিমোগ্লোবিন থাকে 16 গ্রাম। 16 গ্রাম, এটাও লিখে রাখো। প্রতি 100 মিলিমিটার রক্তে হিমোগ্লোবিন থাকে কি 16 গ্রাম। এবং হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা কয়টা জিনিস পাই? হিম এবং গ্লোবিন। হিম হচ্ছে এক ধরনের রঞ্জক আর গ্লোবিন হচ্ছে তোমার প্রোটিন, ওটা আলাদা জিনিস। এখন আসে আমাদের কি লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকার কাজ, আরবিসি এর কাজ। লোহিত রক্তকণিকা কি কাজ করে? ফার্স্ট মেইন কাজ কি ওর? লোহিত রক্তকণিকা এক নাম্বার হচ্ছে লোহিত রক্তকণিকার ভিতরে যে হিমোগ্লোবিন থাকে ও ফুসফুস থেকে কি অক্সিজেন সর্বত্র সারা দেহে বহন করে। এই হিমোগ্লোবিন এই ফুসফুস থেকে সারা দেহে অক্সিজেন পরিবহন করে। তারপর সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। সামান্য পরিমাণ CO2 পরিবহন করে। তারপর 3 নাম্বার রক্তের সান্দ্রতা ও ঘনত্ব রক্ষা করে। রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে কে? যদি পরীক্ষার প্রশ্ন আসে যে রক্তের সান্দ্রতা রক্ষা করে কে, অবশ্যই আরবিসি করে। তারপর 4 নাম্বার রক্তের ভিতরে রক্তের সান্দ্রতা ঘনত্ব রক্ষা করে, বাফার রূপে কাজ করে। কাজ করে মানে কি? মানে হচ্ছে তোমার রক্তের ভিতরে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা। অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। তারপর রক্তের গ্রুপ নির্ণয়ে সাহায্য করে। আমাদের যে রক্তের গ্রুপ নির্ণয় করি না, এই ক্ষেত্রে সাহায্য করে কি লোহিত রক্তকণিকা। কারণ কি এখানে অ্যান্টিজেন প্রোটিন থাকে। এই অ্যান্টিজেন প্রোটিন আমাদের শরীরের কি বলে রক্তের গ্রুপ নির্ণয় করতে সাহায্য করে। কি যে রক্তের গ্রুপিং এ সাহায্য করে। কিভাবে? এর ভিতরে কি থাকে? অ্যান্টিজেন প্রোটিন থাকে। তারপর 5টা শেষ। তারপর 6 নাম্বার দিবা যে কি বলে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে। হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে, যা তোমার রক্তবাহিকাকে সংকুচিত করতে সাহায্য করে। কি হ্যাঁ আচ্ছা কইছিলাম। আচ্ছা 7 নাম্বার বিলি রুবিন ও বিলিভার্ডিন তৈরি করে। বিলিভার্ডিন তৈরি করে।
তারপর নাইট্রিক অক্সাইড তৈরি করে, এগুলো দিও না, এগুলো দিলেই হবে। ঠিকই, যে হিমোগ্লোবিন ফুসফুস থেকে সারা দেহে অক্সিজেন পরিবহন করে, সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করে, তারপর তোমার বাফার রূপে কাজ করে, কি অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে, তারপর রক্তের গ্রুপিং এ সাহায্য করে, অ্যান্টিজেন প্রোটিন থাকে তাই, তারপর তোমার এই হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে যা রক্তনালী যা রক্তনালী সংকুচিত করার সংকেত প্রদান করে, লেখা একটু বাজে, আমি মুখে যা বলতেছি তা ক্যাচ করো কিন্তু। কি কি, যে রক্তের গ্রুপিং এ সাহায্য করে, অ্যান্টিজেন প্রোটিন থাকার কারণে, তারপর কি হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করে যা রক্তনালী সংকুচিত করার এই সংকেত প্রদান করে, তারপর বিলিরুবিন ও বিলিবার্ডিন তৈরি করে, তারপর আরো কিছু আছে তোমার যে মাঝে মাঝে তোমার বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে তোমার হিমোগ্লোবিনের থেকে একটা মুক্ত আয়ন তৈরি হয়, সে আয়ন তোমার কি করে, সেই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর ধ্বংস করে দেয়, তারপর নাইট্রিক অক্সাইড তৈরি করে যা তোমার অ্যাল-আর্গিনিনের মতো কাজ করে। এগুলো কিছু কাজ আছে যেগুলো সহজ, এগুলো দিয়ে দিবা। পরবর্তীতে আমাদের কি নেক্সট তোমার শ্বেত রক্তকণিকা। এখন আমাদের ডাব্লিউবিসি কি, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। এখন ডাব্লিউবিসি এটাকে শ্বেত রক্তকণিকা কেন বলা হয় বলতো? শ্বেত রক্তকণিকা বলা হয় কজ এটার কোনো কালার নাই, এটার ভিতরে কোনো রঞ্জকই নাই যেটা কালার হবে। আর এর মূল কাজ কি, ফ্যাগোসাইটোসিস করা, জীবাণুর সাহায্যে কি বলে, জীবাণুদের সাথে ফাইট করা। তারপর তোমার আর কি করে, ধরো এটার এই কত প্রতি ঘন মিলিলিটার রক্ত থাকে তোমার যে 4000 থেকে 11000 প্রতি ঘন মিলিলিটার রক্তে, আর গড়ে ধরা হয় তোমার 7500। আর এর আয়ুষ্কাল কত? এর জেনুইন কোন আয়ুষ্কাল নাই, তবে 1 থেকে 15 দিন অনেকে বলে। কেন? আর পরে বলতেছে এটা 1 থেকে 15 দিন এর আয়ুষ্কাল ধরা হয়। তাহলে কি বলে, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ইউনিট বলা হয়, ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ইউনিট বলা হয়। তারপর কি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সাহায্য করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। তারপর কি এটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত, এটা মাথায় রাখবা। এই লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু শ্বেত রক্তকণিকায় তোমার নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে এবং কি অনিয়তাকার, এর কোনো নির্দিষ্ট আকার থাকে না, অনিয়তাকার। তারপর তোমার নিউক্লিয়াস থাকে অনিয়তাকার। আর কি আছে শ্বেত রক্তকণিকার ভিতরে, এর যে নিউক্লিয়াস, এটা তোমার এই মানে পরিণত বয়সে বৃক্কাকার ধারণ করে, নিউক্লিয়াস বৃক্কাকার বা অশ্বক্ষুরের মতো হয় এর নিউক্লিয়াস। হ্যাঁ, এর নিউক্লিয়াস মানে পরিণত বয়সে কি হয়, বৃক্কাকার বা অশ্বক্ষুরের মতো, বা এটা অশ্বক্ষুর কি বলা হয়, যে ঘোড়ার খুরের মতো, খুরের মতো দেখায়, ডাব্লিউবিসির নাম কি, তোমার লিউকোসাইট, ইংলিশ নাম কি, লিউকোসাইট। এখন আসো প্রকারভেদ। ওহো, আর কিছু প্রকারভেদে যাওয়ার আগে আর কয়েকটা জিনিস। কি এই ডাব্লিউবিসির পরিমাণ কি বলছিলাম, 4000 থেকে 11000, না 4 থেকে 11000। এখন ধরো তুমি ডাক্তারের কাছে গেছো, কোন একটা রোগী আসলো, এই ডাব্লিউবিসি পরিমাণ করে দেখলো 2000। তার মানে কি তার যতটুকু থাকার কথা তার থেকে কম আছে। তার মানে কি ডাব্লিউবিসির পরিমাণ যদি কমে যায় কোনো কারণে, সেক্ষেত্রে একটা রোগ হয়, সেই রোগের নাম কি, লিউকোপেনিয়া। এখন ধরো আরো একজন রোগী আসলো, সে আইসা দেখলো যে তার 11000-এর পরিবর্তে হয়ে গেল তোমার ধরো 15000। তার থাকার কথা লোহিত রক্ত শ্বেত রক্তকণিকার সর্বোচ্চ 11000, কিন্তু আছে ধরো 15000। সেক্ষেত্রে কি হবে, তার বাড়তি আছে, বেশি আছে, তাহলে সেক্ষেত্রে রোগ কি হবে, এই ইংলিশ নাম হচ্ছে তোমার লিউকোসাইট। এই লিউকোসাইটে লিউকো আসে,
লিউকো আর কোনো কিছু বাড়া বলতে বোঝায় সাইটোসিস, লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস। এখন যদি ধরো এই 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 মাত্রাগুলো তো কম, সামান্য কমছে, রোগের নাম লিউকোপেনিয়া, সামান্য বাড়ছে, রোগের নাম লিউকোসাইটোসিস। এখন ধরো অতি অস্বাভাবিক হারে বাইরে গেলে তখন কি হবে? ধরো তোমার আর 20,000 30,000 নেই, ধরো লাখের উপরে চলে গেল, তখন তোমার কি হবে? তখন তোমার হয় যে ধরো অস্বাভাবিক হারে বাড়লে, অস্বাভাবিক হারে বাড়লে সেই রোগের নাম কি? সেই রোগের নাম হচ্ছে লিউকেমিয়া, লিউকেমিয়া। সেই রোগের নাম কি? লিউকেমিয়া। তাহলে কি যে শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি কমে যায় তাহলে লিউকোপেনিয়া, যদি বেড়ে যায় যদি বেড়ে যায় তাহলে কি হয়? লিউকোসাইটোসিস। আর যদি অতিরিক্ত পরিমাণে অস্বাভাবিক হারে বাড়ে সেক্ষেত্রে কি হয়? লিউকেমিয়া। তিনটা কি কি? যে লিউকোপেনিয়া, লিউকোসাইটোসিস, লিউকেমিয়া। এখন আসলে আমরা কোথায় যাব? প্রকারভেদে, মানে কয়টা ভাগে ভাগ করা যায় এবং এগুলো ডিটেইলস সম্পর্কে জানবো। এই ডাব্লিউবিসি টোটালি 2 প্রকার। সুন্দর মতো, ডাব্লিউবিসি কয় প্রকার? 2 প্রকার। প্রথমটা হচ্ছে আমাদের অদানাদার, অদানাদার বা অ্যাগ্রানিউলোসাইট। ইংলিশ নাম কি? অ্যাগ্রানিউলোসাইট, অ্যাগ্রানিউলোসাইট। বানান ভুল হইলে একটু মানে কি বলে চেক করে নিও বই দেখা। আর পরবর্তীটা কি? যেহেতু একটা অদানাদার, তার মানে পরেরটা হবে অবশ্যই দানাদার। 2 নাম্বার কি? দানাদার, দানাদার। মানে ধরো এটা যদি সাইটোপ্লাজম হয়, এদের সাইটোপ্লাজমে দানা আছে, এরকম দানা দানা আছে, আর এটার সাইটোপ্লাজমে কোনো দানা নেই, একবারে স্বচ্ছ। আর যেহেতু এটা দানাদার, এটার নাম কি হবে? গ্র্যানিউলোসাইট। অদানাদার এক গ্র্যানিউলোসাইট, আর দানাদার হবে কি? গ্র্যানিউলোসাইট। দানাদার হবে কি? গ্র্যানিউলোসাইট, গ্র্যানিউলোসাইট। এখন আবার এই অদানাদার 2 ভাগে ভাগ হয়, 2 ভাগে ভাগ হয়। এক নাম্বারটা কি? মোনোসাইট, মোনোসাইট। 2 নাম্বারটা কি? লিম্ফোসাইট, লিম্ফোসাইট। এই দুইটা। এখন দানাদার আবার কয় ভাগে ভাগ হয়? এই দানাদার আবার তোমার কত? 3 ভাগে ভাগ হয়। এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে তোমার নিউট্রোফিল। প্রথমটা কি? নিউট্রোফিল। তার পরবর্তীটা কি? পরবর্তীটা হচ্ছে তোমার ইউসিনোফিল, ইউসিনোফিল। এবং সর্বশেষ হচ্ছে আমাদের বেসোফিল, বেসোফিল। 5টা। তার প্রকারভেদ কি দেখলাম? শ্বেত রক্তকণিকা 2 প্রকার, একটা হচ্ছে কি দানাদার, অদানাদার, একটা হচ্ছে দানাদার। অদানাদারের নাম কি? গ্র্যানিউলোসাইট। দানাদারের নাম হচ্ছে গ্র্যানিউলোসাইট। আবার গ্র্যানিউলোসাইট 3 প্রকারের হোক, একটা কি? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আবার অদানাদার কয় ভাগে ভাগ? 2 ভাগে, মোনোসাইট, লিম্ফোসাইট। অনেকগুলো আলাদা আলাদা জানবো। প্রথমত এটার আয়ুষ্কাল নিয়ে একটু বলি, 5টা একসাথে আয়ুষ্কাল দেখি। দেখো, মোনোসাইট প্রথমটার মনে রাখবা, মোনোসাইটের আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। তার পরবর্তী লিম্ফোসাইট কি হবে? 2 আর 5 যোগ করলে 7, মানে এটা টেকনিক। 2 আর 5 যোগ করলে 7 দিন। তাহলে লিম্ফোসাইট আয়ুষ্কাল কত? 7 দিন। এখন দেখো, নিউট্রোফিল আর মোনোসাইট এই দুইটা হচ্ছে তোমার প্রথম। এটা দানাদারের প্রথম কি? নিউট্রোফিল, আর অদানাদারের প্রথম কি? মোনোসাইট। এই দুইটার আয়ুষ্কাল সেম। এটার আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন, 2 থেকে 5 দিন। আর পরবর্তীটা এটার সেকেন্ডটা কত? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এটা 1, এটা 2, এটা 3। এখন এটার সেকেন্ডটা কত? 7 দিন। এটার সেকেন্ডটা কত হবে? 7 এর থেকে পরের থেকে 8 থেকে 12 দিন, 8 থেকে 12 দিন। এখন পরেরটা কি হবে? এটা যেহেতু 8 থেকে 12 দিন, এর পরেরটা হবে 13 থেকে, মানে 12 থেকে 15 দিন, 12 থেকে 15 দিন। তাহলে এই গেল আমাদের আয়ুষ্কাল। আয়ুষ্কাল কি কি আবার বলতেছি। মোনোসাইটের আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন, নিউট্রোফিলের আয়ুষ্কাল হচ্ছে 2 থেকে 5 দিন, আর লিম্ফোসাইট হচ্ছে 2 আর 5 যোগ করলে 7 দিন, আর ইউসিনোফিল হচ্ছে 7 এর পরে 8 থেকে 12 দিন, আর ইউসিনোফিলের পরে হচ্ছে তোমার বেসোফিল। বেসোফিল কি? যে 12 থেকে 15 দিন। এখন আসে আমাদের মেন কি বলে এটারে কাজ, মেন যেটা কাজ দরকারি আমাদের
মনোসাইটের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। কি ফ্যাগোসাইটোসিস? ফ্যাগোসাইটোসিস কি সবাই বুঝো? ফ্যাগোসাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তাহলে কি মনোসাইটের কাজ কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করা, ফ্যাগোসাইটোসিস লিখে রাখলাম। আর এদিকে লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। কি অ্যান্টিবডি তৈরি করা? অ্যান্টিবডি তৈরি করা। এর কয় ধরনের অ্যান্টিবডি তৈরি করা? 3 ধরনের। কি কি? 3 ধরনের আছে। কয় ধরনের? 3 ধরনের। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে বি টি এন কে সেল। বি তে হচ্ছে বি কোষ, টি কোষ, আর এটা হচ্ছে এন ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার কোষ। এই বি কোষ কি করে তোমার, এই যে ধরো তোমার বি অ্যান্টিবডিটা কি, ধরো তুমি রুমের ভিতরে উপস্থিত আছো, হঠাৎ করে একজন পুলিশ আসলো, পুলিশ এসে তোমাকে মাইরা চলে গেল, আর পরের দিন সেম তুমি এখানে বসে আসো, আর তুমি বললা কালকে তো পুলিশ আসছে, আমি আমি মারামারি করতে পারিনি, আজকে আমি কয়েকটা তলবার মলবার রেখে দিই, যে পুলিশ আসলে আমি মারামারি করব। এইটা হচ্ছে এই বি কোষ। বি কোষ কি করে, একবার আক্রমণ হলে নেক্সট টাইম থেকে তোমার সেই প্রস্তুতি নিয়ে রাখে, একটা অ্যান্টিবডি তৈরি করে রাখে, যে নেক্সট টাইম যদি সে আসে তাহলে আমি আবার আক্রমণ করব। আর টি যেটা, টি টি হচ্ছে তোমার এই অল টাইম অ্যাক্টিভ। টি কি, টি ধরো সেনাবাহিনীর মতো, আমি সেনাবাহিনী, কারণ আমার পুলিশ আসছে, আমি তৎক্ষণাৎ তাদের অ্যাক্টিভ মারামারি শুরু করবো। এই টি এর কাজ কি, তৎক্ষণাৎ মারামারি করা। তাহলে কি লিম্ফোসাইট হচ্ছে তোমার 2 ধরনের, বিটা কোষ, টি কোষ, আর এনকে ন্যাচারাল কিলার সেল। আর এর কাজ কি, অ্যান্টিবডি তৈরি করা। আর নিউট্রোফিল যেহেতু বলছিলাম প্রথম মনোসাইটের প্রথম, নিউট্রোফিলের প্রথম। মনোসাইটের কাজ ফ্যাগোসাইটোসিস করা, নিউট্রোফিলের কাজও হবে ফ্যাগোসাইটোসিস করা। নিউট্রোফিলের কাজ কি, ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস মানে কি, যে কি বলে, রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করা, মানে ভক্ষণ করা, খেয়ে ফেলে বা ধ্বংস করে। আর ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। কি অ্যালার্জি, বিভিন্ন পরজীবী এগুলোর বিরুদ্ধে কাজ করে কে, এই ইউসিনোফিল। অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। আর পরবর্তীতে আমার যে ব্যাসোফিল, এই ব্যাসোফিলের কাজ কি, ব্যাসোফিল কি করে, হিস্টামিন ক্ষরণ করে। 1 নাম্বার কি, হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন ও হেপারিন ক্ষরণ করে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হেপারিন কোথায় ক্ষরণ হয়, হেপারিন হয় ব্যাসোফিল থেকে। তাহলে কি ব্যাসোফিলের কাজ কি, সে হিস্টামিন ও হেপারিন ক্ষরণ করে। হিস্টামিনের কাজ কি, ডাব্লিউবিসির মতো কি করে, রক্ষা করে। এই হিস্টামিনও সেম। হিস্টামিনের কাজ হচ্ছে তোমার প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর হেপারিন কি করে, আমাদের যে শরীরের ভিতরে রক্ত চলাচল করতেছে না, এই রক্তগুলারে কোনো জায়গায় জমাট বাঁধতে দেয় না। এখন ধরো যদি হেপারিন কোনো কারণে অকার্যকর হয়ে যায়, তাহলে আমাদের রক্তের ভিতরে রক্ত জমাট বেঁধে যাবো, আর ধরো এই জমাট বাঁধা রক্ত আমাদের এই বুক আসলে আমরা কি বলবো, হার্ট অ্যাটাক করবো, আবার ব্রেনে চলে গেলে স্ট্রোক করবো। তাহলে 5টার কাজ কি, মনোসাইটের কাজ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করা বা ধ্বংস করা। আর নিউট্রোফিলও সেম, ফ্যাগোসাইটোসিস করে, মানে কি জীবাণু ভক্ষণ ধ্বংস করে। আর লিম্ফোসাইট যেটা, সেটা কি করে, এই অ্যান্টিবডি তৈরি করে। আর ইউসিনোফিল যেটা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, আর তোমার অ্যালার্জি, কৃমি, পরজীবী এগুলোর, লার্ভা এগুলোর বিরুদ্ধে। আর ব্যাসোফিল কি করে, হিস্টামিন ও হেপারিন ক্ষরণ করে। হিস্টামিনের কাজ হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আর হেপারিনের কাজ হচ্ছে কি, রক্ত তঞ্চন প্রক্রিয়ায় বাধা দেওয়া, মানে শরীরের ভিতরে কোনো রক্ত তঞ্চন হতে দেয় না বা জমাট বাঁধতে দেয় না। আর একটা আছে কি, আর হচ্ছে তোমার কত পার্সেন্টেজ, এই মনোসাইট কয় পার্সেন্ট থাকে, মনোসাইট থাকে তোমার 2 থেকে 8%। আর লিম্ফোসাইট থাকে তোমার 20 থেকে 40%, 20 থেকে 40%। আর এই নিউট্রোফিল থাকে তোমার কত, 40 থেকে 60%, 40 থেকে 60%। আর ইউসিনোফিল থাকে 2 থেকে 4%, 2 থেকে 4%। আর বেসোফিল থাকে সবচেয়ে কম, একবারে কম, 0.5 থেকে 1%। কতটুকু, 0.5 থেকে 1 দিয়ে দিই, 0.5 থেকে 1। আর এটা মনে রাখার কি টেকনিক, কিছুই টেকনিক নাই। মনে রাখবা যে মনোসাইট থেকে 2 থেকে 8, পরে হচ্ছে তোমার লিম্ফোসাইট 20 থেকে 40, পরবর্তীটা 40 থেকে 60। নিউট্রোফিল আর লিম্ফোসাইট সবচেয়ে বেশি থাকে। আর মনোসাইট থেকে 2 থেকে 8, আর ইউসিনোফিল থেকে 2 থেকে 4। আর এটা একবারে কম, 0.5 থেকে 1%। এখন কি, এই মনোসাইটের আরেকটা জিনিস আছে কি, মনোসাইটের নিউক্লিয়াস, মনোসাইটের নিউক্লিয়াস কি বৃক্কাকার। প্রথমে গোল থাকে, ডিম্বাকার থাকে, পরবর্তীতে যে মানে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে এই মনোসাইটের নিউক্লিয়াস বৃক্কাকার হয়ে যায়, অথবা ঘোড়ার কি বলে, খুরের মতো আকার ধারণ করে। তারপর তোমার
লিম্ফোসাইট গেল, 3 ধরনের লিম্ফোসাইট, এডিডি গেল, মনোসাইট গেল, লিম্ফোসাইট। এখন এইখানে এই তিনটার ভিতর আরেকটা জিনিস আছে কি, লিশম্যান রঞ্জক। এটা জিনিস লিখে রাখো কি, লিশম্যান রঞ্জক। লিশম্যান রঞ্জক এটা নিয়ে কি পড়বা, ধরো সাপোজ এটা একটা লিকুইড, একটা তরল একটা পদার্থ, ধরো এটার ভিতরে এই তিনটা রক্তকণিকা চুবাম। ধরো প্রথমে আমি কি করব, নিউট্রোফিল চুবাবো। কারণ নিউট্রোফিলের চুবাইলে দেখি কি, যখন আমি নিউট্রোফিল এই লিকুইডের ভিতরে ঢুকাইছি দেখি কোনো রঙই নাই, নিউট্রোফিল বর্ণহীন হয়ে গেছে। তাহলে এই লিশম্যান রঞ্জকে নিউট্রোফিল দিলে কি হয়, বর্ণহীন। তার কালার কি, কালার হয় তোমার বর্ণহীন। পরবর্তীতে কি করলাম, ইউসিনোফিল আবার এই রঙে চুবাইলাম, চুবানোর পর আমি উঠে দেখলাম লাল হয়ে গেছে। তাহলে ইউসিনোফিল লিশম্যান রঞ্জকে কোন বর্ণ ধারণ করে, লাল বর্ণ ধারণ করে, কি লাল বর্ণ। পরবর্তীতে আবার কি করলাম, এই ব্যাসোফিল যেটা ওইটার আবার লিশম্যান রঞ্জকে চুবাইলাম, চুবানোর পর উঠে দেখি নীল। তাহলে কি ব্যাসোফিল কোন বর্ণ ধারণ করে, নীল বর্ণ। ব্যাসোফিল হচ্ছে তোমার নীল বর্ণ ধারণ করে। এখন তাহলে কিভাবে মনে রাখবো আমরা, এটা তো কঠিন। নিউট্রোফিল, নিউট্রাল। যারা বাইক চালাতে তাদের জন্য নিউট্রাল মানে কি, নিউট্রাল মানে না বেশি না কম, একবার এভারেজ, নিউট্রাল। তাহলে নিউট্রাল থেকে মনে রাখবো আমরা কি, বর্ণ নাই। পরবর্তীতে ব্যাসোফিল, ব্যাসোফিলে বতে কি ব্লু, ব্লুতে কি নীল, ব্যাসোফিল, ব্যাসোফিল কি কালার, নীল কালার। আর বাকি থাকে একটা ইউসিনোফিল, ইউসিনোফিল লাল। তিনটা কালার, বর্ণহীন, লাল, নীল। বর্ণহীন কোনটা, নিউট্রাল, নিউট্রাল, নিউট্রাল থেকে নিউট্রোফিল। আর ব্যাসোফিল কি, বতে ব্লু, ব্যাসোফিল ব্লু। আর বাকি থাকে ইউসিনোফিল, ইউসিনোফিল কি কালার, লাল কালার। এটা একটু মিশে গেছে, ইউসিনোফিল ব্যাসোফিলটাই হবে, এই এটা হচ্ছে ব্যাসোফিল নীল, এই ইউসিনোফিল লাল কালার আর ব্যাসোফিল হচ্ছে নীল কালার। এখন আরো একটা জিনিস, নিউট্রোফিলের ভিতরে আসি। হ্যাঁ, নিউট্রোফিল, নিউট্রোফিল কিন্তু অ্যামিবয়েড চলনে সক্ষম, অ্যামিবয়েড চলনে সক্ষম। নিউট্রোফিল অ্যামিবয়েড চলনে সক্ষম। কেউ যদি তোমাকে বলে যে প্রশ্ন আসলো অ্যামিবয়েড চলনে সক্ষম কোন রক্তকণিকা, বলে দিবা নিউট্রোফিল, সুন্দর মতো। আবার নিউট্রোফিল আরেকটা ঘটনা করে, এটার নাম কি, ডায়াপেডেসিস। ডায়াপেডেসিস, এই ডায়াপেডেসিসটা কি, ধরো এটা টিস্যু, এগুলো হচ্ছে তোমার টিস্যু। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রক্তনালী। এখন কি করে, এই ধরো নিউট্রোফিল, এই নিউট্রোফিল গুলো এই রক্তনালী ভেদ করে টিস্যুর ভিতরে ঢুকে পড়ে, টিস্যুর ভিতরে ঢুকে পড়ে, রক্তনালী গুলো ভেদ করে টিস্যুর ভিতরে ঢুকে। এই যে ভেদ করে ভিতরে ঢুকে, এই চলনটাকে বলা হয় ডায়াপেডেসিস। তাহলে নিউট্রোফিলের ভিতরে অনেকটা বেশি জিনিস আছে কিন্তু। কি কি, এক হচ্ছে নিউট্রোফিল আয়ুষ্কাল 2 থেকে 5 দিন, কতটুকু 40 থেকে 60% থাকে। তারপর কত, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। তারপর কি, অ্যামিবয়েড ও অ্যামিবয়েড চলনে সক্ষম, ডায়াপেডেসিস করে। ডায়াপেডেসিস কি, যে তোমার এই রক্তনালী ভেদ করে টিস্যুর ভিতরে ঢুকে, এটা হচ্ছে তোমার ডায়াপেডেসিস। চলনের নামটা কি, ডায়াপেডেসিস। এগুলো তোমার ডাব্লিউবিসি টোটাল। এখন আসলে ধরো তোমাকে পরীক্ষা প্রশ্ন আসবে যে ডাব্লিউবিসির কাজ কি, তখন তুমি কি দিবা, এই যে 5টা আমরা পড়ছি না, 5টা যে মনোসাইট, লিম্ফোসাইট, তারপর তোমার ব্যাসোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল, এই যে 5টার যে কাজ আমরা শিখছি, এই 5টা কাজে আমরা আলাদা আলাদা ভাবে দিয়ে দিব। যেমন ধরো 1 নম্বরে আমরা কি দিব, 1 নম্বরে দিব যে এই শ্বেত রক্তকণিকার মনোসাইট কি করে, মনোসাইট ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, একটা প্যারা দিয়ে দিব। 2 নাম্বার আবার লিম্ফোসাইট নিয়ে আরেকটা প্যারা বানাবো, জয়টা টাইপ বানাইতে পারো তত আমাদের ভালো। 2 নাম্বার কি, লিম্ফোসাইট, লিম্ফোসাইটও সেম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। অথবা এটারে আমরা এভাবে লিখতে পারি যে শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে। 3 নাম্বার আমরা কোনটা পড়ছি, এই লিম্ফোসাইটটা, নিউট্রোফিল, নিউট্রোফিল। আচ্ছা, আর লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। 3টা কাজ শেষ। 4 নাম্বার আরেকটা দিয়ে দিব, ইউসিনোফিল, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, দিয়ে দিব ইউসিনোফিল, ইউসিনোফিল অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, বিরুদ্ধে কাজ করে। 4টার কাজ শেষ। 5 নাম্বার দিয়ে দিব ব্যাসোফিল, ব্যাসোফিল একবার দিব হিস্টামিন আর একবার দিব হেপারিন, দুইটা আলাদা নিয়ে লিখব। ব্যাসোফিল কি করে, হিস্টামিন ক্ষরণ করে,
হিস্টামিন ক্ষরণ করে, যা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দিয়ে দিব কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর আবার একটা লাইন বানিয়ে দিব যে বেসোফিল হেপারিন ক্ষরণ করে, হেপারিন ক্ষরণ করে, যা কি করে রক্ত জমাট বাঁধতে দেয় না, শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না, জমাট বাঁধতে দেয় না। এই যে ধরো আমাদের হাত পা কাইটা যায় না, তখন কিভাবে রক্ত জমাট বাঁধে, এই হাত পা যখন কাইটা যায় তখন বাতাসের সংস্পর্শে এই হেপারিনের সর্বপ্রথম তোমার অকেজ হয়, নিষ্ক্রিয় হয়। এই হেপারিন যদি নিষ্ক্রিয় না হয় তাহলে আমাদের হাতে রক্ত জমাট বাঁধবো না। তো তোমার হাত কাইটা গেছে, এখন তোমার তো রক্তটা জমাট বাঁধা লাগবে, তো রক্ত পুইরা পুইরা একবারে ভাইসা যাইব। এই ক্ষেত্রে কি হয়, এই হেপারিনটা যখন বাতাসের সংস্পর্শ পায়, মানে বাতাস দেখতে পায়, তখন সে নিজে নিষ্ক্রিয় হয়ে যায়, তো সুন্দর মতো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বা তৈরি হয়। কারণ এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া আমরা নেক্সট ক্লাসে দেখবো আস্তে আস্তে। এখন আপাতত কি আমার লোহিত রক্ত নিয়ে গেল, শীত রক্ত নিয়ে গেল, এখন গেল আমাদের থার্ড কি অণুচক্রিকা। অণুচক্রিকা 3 নাম্বার কি অণুচক্রিকা। অণুচক্রিকা, অণুচক্রিকা থেকে কি কি আমরা মাথায় রাখবো? 1 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট কি, এটার উৎপত্তি কোথায়? মেগাক্যারিওসাইট থেকে, লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোষ থেকে। কোনটা? লাল অস্থিমজ্জার মেগা, বানান তোমরা একটু মিলিয়ে নিও, মেগাক্যারিও সাইট থেকে উৎপত্তি। তারপর 2 নাম্বার কি থাকে? 2 নাম্বার হচ্ছে তোমার এটার কতটুকু থাকে হচ্ছে তোমার কত, 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত। 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত প্রতি ঘন মিলিমিটার রক্তের ভিতর 1.5 লাখ থেকে 4 লাখ থাকে। আর তোমার পরবর্তীতে প্রতিদিন কি 200 বিলিয়ন শ্বেত রক্ত উৎপন্ন হয় শরীরের ভিতরে। সরি, শ্বেত রক্ত নয়, অণুচক্রিকা উৎপন্ন হয়। তারপর তোমার 200 বিলিয়ন বলতে মানে 20,000 কোটি। আর তারপর তোমার কি বলে আয়ুষ্কাল কত? 5 থেকে 9 দিন। এই ইম্পর্টেন্ট, অণুচক্রিকা বেশি কিছু নাই, খালি কাজটা আছে, কাজটা একটু করে নিই আমরা। অণুচক্রিকার কাজ কি কি? 1 নাম্বার দিবা অস্থায়ী প্লেটলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্ত যে ইট আছে না বন্ধ করে দেয়। কি করে? অস্থায়ী প্লেটলেট প্লাক সৃষ্টি করে, অস্থায়ী প্লেটলেট প্লাক তৈরি করে, অস্থায়ী প্লেটলেট প্লাক তৈরি করে। তারপর তোমার ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। ক্লটিং ফ্যাক্টরটা নেক্সট ক্লাসে আমরা শিখবো। ক্লটিং ফ্যাক্টর কি? ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে, যা আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় সাহায্য করে। তারপর 3 নাম্বার গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে, গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। তো আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা বই দেখে ডিটেইলসে সুন্দর মতো লিখে নিবা। গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। তারপর তোমার কি করে? সেরাটোনিন ক্ষরণ করে, 4 নাম্বার, এটা অনেক ইম্পর্টেন্ট। সেরাটোনিন ক্ষরণ করে। এই সেরাটোনিনটা কি, রক্তনালী আছে না, এটাকে সংকুচিত করে। ধরো এটা একটা পাইপ দিয়ে পানি যেতেছে, তুমি এটাকে কি করছো? সামনে দিয়ে সংকুচিত করে দিছো, বন্ধ করে দিছো, তার মানে কি পাইপ দিয়ে পানি যাইবো না। ওই সেম রক্তবাহিকা গুলা সংকুচিত করে দেয়, যার ভিতর দিয়ে আর রক্ত চলাচল করতে পারে না। যখন তোমাদের হাত কাটে বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যায়, তখন কি করে? এই যে তোমার এই সেরাটোনিন ক্ষরণ করার পরে এটা রক্তনালীকে সংকুচিত করে, যার ফলে কি রক্ত আর ওইখানে যাতায়াত করে না। সেরাটোনিন ক্ষরণ করে, তার কি কাজ কি? এই অণুচক্রিকা সেরাটোনিন ক্ষরণ করে, যা রক্তনালীকে সংকুচিত করে, রক্তনালী বা বাহিকা যাই হোক সংকুচিত করে। তারপর এই অণুচক্রিয়া কিন্তু ফ্যাগোসাইটোসিস করে। বই খুলে দেখো যে অণুচক্রিয়া কিন্তু আমাদের তো মেইনলি ফ্যাগোসাইটোসিস কাজ করে কে? শ্বেত রক্তকণিকা, কিন্তু না, অণুচক্রিকাও হালকা পাতলা ফ্যাগোসাইটোসিস করে। কি?
ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। তারপর আরো আছে তোমার এই রক্ত জমাট বাঁধার পর বিগলনে সাহায্য করে, এগুলো আছে। যাই হোক, এই তো একটা আছে যা ইজিলি তা পরীক্ষায় যদি সিকিউতে আসে কি কি আসবে? 1 আসবে রক্তরসের কাজ, 2 আসবে লোহিত রক্তকণিকার কাজ, আর 3 আসবে তোমার শ্বেত রক্তকণিকার কাজ। আর এই কি বলে অনুচক্রিকার কাজ তোমার বেশি আসে না, আসলে 2টা 3টা মিলে আসে তো, এবং অনুচক্রিকা 2টার কাজে দিয়ে দিতে বলতে পারে। আর বাকি যাই ইম্পর্টেন্ট লেখা দিচ্ছি এগুলো থেকে দেখবে তোমার ঢাকা মেডিকেল বলো বা তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো, বেশিরভাগ অ্যাডমিশন টেস্টে দেখবে এই এমসিকিউর ভিতরে এগুলাই ঘুরে ফিরে আসছে। মানে যা যা ইম্পর্টেন্ট আছে সব তোমাকে লিখে দিছি, শুধুমাত্র কাজগুলা একটু একটু ডিটেলসে লিখি নাই, অল্প অল্প করে লিখছি। এগুলো তোমরা বাসায় গিয়ে বলতে কি মানে ঘরে গিয়ে তোমরা মানে ঘরেই তো আছো, মানে ভালো মতো বই দেখে পড়বা, এই কাজগুলা রিডিং করবা, রিডিং করলে দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। যাই হোক, টাটা, বাই বাই।